কোনো নির্বাচনে জিততে গেলে সবার আগে কিন্তু যুদ্ধক্ষেত্রটাকে বুঝতে হয়। মানে সেখানকার রাজনৈতিক, সামাজিক আর বাস্তব পরিস্থিতিটা ঠিক কী রকম। আজকে আমরা ঠিক এই কাজটাই করব। পশ্চিমবঙ্গের ফলতা বিধানসভা কেন্দ্রকে ব্যবচ্ছেদ করে দেখব আর বোঝার চেষ্টা করব যে একটা আপাতদৃষ্টিতে দুর্ভেদ্য দুর্গকেও ঠিক কিভাবে চ্যালেঞ্জ জানানো যেতে পারে। তো আমাদের আলোচনার কেন্দ্রে রয়েছে ফলতা। এখানকার মাটির গন্ধটা কি বলছে, এখানকার মানুষের আশা আকাঙ্ক্ষাগুলো ঠিক কোথায়, আর রাজনৈতিক সমীকরণগুলোই বা কোন দিকে ইঙ্গিত দিচ্ছে। চলুন এক এক করে এই সব প্রশ্নের উত্তর খোঁজা যাক। যে কোনো রাজনৈতিক লড়াই শুরু করার আগে অঙ্কটা কষে নিতে হয়। মানে একদম সোজা সাপটা সংখ্যাগুলো কি বলছে সেটা দেখতে হয়, কারণ এই সংখ্যাগুলোই তো বর্তমান ছবিটা আমাদের সামনে পরিষ্কার করে দেয়। চলুন তাহলে ফলতার রাজনৈতিক গণিতটা একবার দেখে নিই, যা এখানকার ক্ষমতাশালীদের শক্তির আসল ভিত্তি। দেখুন, ২০২১ সালের বিধানসভার নির্বাচনের ফলাফলে কিন্তু অনেক কিছু বলে দেয়। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মানে এআইটিসি পেয়েছিল ৫৬% ভোট, আর তাদের প্রধান প্রতিপক্ষ ভারতীয় জনতা পার্টি বা বিজেপি পেয়েছিল ৩৭%, মানে প্রায় ১৯% একটা বিশাল ব্যবধান। এটাই ক্ষমতাসীনদের মজবুত অবস্থানের প্রথম এবং সবচেয়ে বড় প্রমাণ। শুধু ভোটের শতাংশ নয়, জয়ের ব্যবধানটাও কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ। সংখ্যাটা দেখুন, ৪০,৭৭৪। এই ব্যবধানে ক্ষমতাসীন দল জিতেছিল। এটা কিন্তু কোনো ছোটখাটো সংখ্যা নয়। এই বিশাল মার্জিনটাই প্রতিপক্ষের জন্য চ্যালেঞ্জটাকে আরও অনেক বেশি কঠিন করে তোলে। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা আসলে ক্ষমতাসীন দলের সাংগঠনিক শক্তির একটা জ্বলজ্বন্ত প্রমাণ। এখন একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার দেখা যাক, সেটা হলো এই অঞ্চলের জনবিন্যাস। ফলতার মোট জনসংখ্যার প্রায় ৬৬% হিন্দু আর ৩৩% মুসলিম। এর মধ্যেই আবার একটা বড় অংশ, মানে মোট জনসংখ্যার প্রায় ২৪% মানুষ তফসিলি জাতিভুক্ত। যে কোনো নির্বাচনী কৌশলের জন্য এই দুটো ভোটার গোষ্ঠী, মানে মুসলিম সম্প্রদায় এবং তফসিলি জাতি, এরা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সমর্থন বা বিরোধিতা ভোটের ফলাফল নির্ধারণে একটা বিরাট ভূমিকা রাখে। সংখ্যাগুলো তো একতরফাভাবে ক্ষমতাসীনদের শক্তি দেখাচ্ছে, তাই না? কিন্তু আসল গল্পটা লুকিয়ে থাকে মাটির অনেক গভীরে, মানুষের প্রতিদিনের জীবনে। চলুন এবার একটু প্রতিশ্রুতির সঙ্গে বাস্তবের ফারাকটা খুঁজে দেখি, কারণ ওই ফাটলেই হয়তো লুকিয়ে আছে প্রতিপক্ষের আসল সুযোগ। এই কথাটা, এটা কিন্তু কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির কথা নয়। এটা যেন এই অঞ্চলের বহু মানুষের মনের কথা, তাদের সম্মিলিত কণ্ঠস্বর। এই একটা লাইনের মধ্যে দিয়েই স্থানীয় পরিকাঠামো নিয়ে যে কি গভীর হতাশা রয়েছে তা পরিষ্কার ফুটে ওঠে। যখন রাস্তাঘাট বা বাঁধের মতো একদম প্রাথমিক চাহিদাগুলোই পূরণ হয় না, তখন মানুষের মনে ক্ষোভ জমতে থাকাটা খুব স্বাভাবিক। মানুষের আবেগের পাশাপাশি ডেটা বা তথ্যগুলো কিন্তু একই গল্প বলছে। ভাবুন একবার, মাত্র ২৪% গ্রামে পাকা রাস্তা আছে, আর মাত্র ৩৪% গ্রামে পরিবহনের ভালো সুবিধা আছে। কিন্তু সবচেয়ে চিন্তার বিষয় হল, এখানকার ৬৪% মানুষকে অকর্মী বা নন ওয়ার্কার হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর সাথে তো বাঁধ ভাঙা আর বেকারত্বের মতো পুরনো সমস্যাগুলো আছেই। এই ডেটাগুলোই আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে উন্নয়নের সুযোগ ঠিক কোথায় কোথায় রয়েছে। যে কোনো রাজনৈতিক আলোচনার গভীরে থাকে সাংবিধানিক মূল্যবোধ, মানুষের মর্যাদা আর তার সাথে দায়িত্বশীলভাবে নিজের মতামত প্রকাশ করার অধিকার। এই দুটোই কিন্তু আমাদের গণতন্ত্রের ভিত্তি। যখন আমরা এই ডেটা বা পরিসংখ্যান দেখি, তখন মনে রাখা দরকার যে প্রতিটি সংখ্যার পিছনে একজন নাগরিকের আশা আকাঙ্ক্ষা জড়িয়ে আছে। আর এই সমস্যাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলোই মানুষের রোজকার জীবন। বারবার বাঁধ ভেঙে বন্যা, ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগ, NH-12-এর বেহাল দশা, রেশনের চালে ভেজাল, এমনকি ফতেপুর বা বেলসিংহার মতো জায়গায় মন্দিরের জমি নিয়ে স্থানীয় ঝামেলা। এই প্রত্যেকটা বিষয় এক একটা রাজনৈতিক ইস্যু। একটা ভালো কৌশল কিন্তু এই অসন্তোষগুলোকেই ঠিকঠাক কাজে লাগাতে পারে। তাহলে প্রশ্নটা হলো, এসব অভিযোগ আর অসন্তোষকে পুঁজি করে একজন প্রতিপক্ষ ঠিক কিভাবে এগোতে পারে? এর জন্য দরকার একটা গোছানো, সুসংহত কৌশল। আসুন আমরা একটা সম্ভাব্য ৪-মুখী কৌশল বা ডক্ট্রিন নিয়ে আলোচনা করি, যেটা একজন চ্যালেঞ্জার ব্যবহার করতে পারেন। এই কৌশলটাকে আমরা বলতে পারি চতুর্মুখ মতবাদ। এর ৪টে স্তম্ভ আছে। প্রথমটা হল প্রগতি বা উন্নয়ন, দ্বিতীয়টা সংস্কৃতি, মানে মানুষের পরিচিতি বা আইডেন্টিটি,
তৃতীয়টা হল নাগরিক, যা নাগরিকত্বের বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে। আর চতুর্থটা হল সেবা, অর্থাৎ মানুষের কাছে সরাসরি কল্যাণমূলক পরিষেবা পৌঁছে দেওয়া। কৌশলের প্রথম স্তম্ভ প্রগতি। এটা সরাসরি মানুষের প্রধান সমস্যাগুলোকে টার্গেট করে, যেমন খারাপ রাস্তা বা বন্যা নিয়ন্ত্রণের ব্যর্থতা। এর পাল্টা হিসেবে কর্মসংস্থানের জন্য বাস্তবসম্মত প্রকল্প আর উন্নত পরিকাঠামোর প্রতিশ্রুতি দেওয়া হয়, যা মানুষের জীবনে সরাসরি একটা পজিটিভ প্রভাব ফেলবে। দ্বিতীয় স্তম্ভ হল সংস্কৃতি। এটা স্থানীয় পরিচয় এবং মানুষের ধর্মীয় ভাবাবেগকে ব্যবহার করে। মন্দিরের জমি নিয়ে যে বিতর্কগুলো রয়েছে সেগুলোকে কাজে লাগিয়ে নির্দিষ্ট কিছু ভোটার গোষ্ঠীকে একজোট করার একটা চেষ্টা করা হয়। এটাকে পরিচিতি রাজনীতি বা আইডেন্টিটি পলিটিক্সও বলা যেতে পারে। তৃতীয় স্তম্ভ নাগরিক। এটা জাতীয় স্তরের বিষয়গুলোকে স্থানীয় প্রেক্ষাপটে নিয়ে আসে। বিশেষ করে সীমান্ত লাগোয়া এলাকাগুলোতে ভোটার তালিকা বা বহিরাগতদের নিয়ে যে একটা উদ্বেগ কাজ করে, সেটাকেই রাজনৈতিক বার্তা হিসাবে ব্যবহার করা হয়। এটা নিরাপত্তা আর নাগরিক পরিচয়ের সঙ্গে খুব গভীরভাবে জড়িত। আর চতুর্থ এবং শেষ স্তম্ভটা হল সেবা। এর মূল উদ্দেশ্য হল কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সুবিধাগুলো একদম সরাসরি মানুষের কাছে পৌঁছে দেওয়া। এর মাধ্যমে ভোটারদের কাছে একটা বার্তা যায় যে বর্তমান ব্যবস্থার একটা বিকল্প আছে, যা সত্যি সত্যি মানুষের জন্য কাজ করতে পারে। কৌশল যতই ভালো হোক না কেন, সেটাকে মাঠে নেমে বাস্তবায়ন করার জন্য তো সঠিক প্রার্থী দরকার, তাই না? চলুন এবার দেখি ফলতার নির্বাচনী লড়াইয়ের প্রধান দুটো মুখ কারা, যারা এই কৌশলগুলোকে মানুষের কাছে পৌঁছে দেবেন। এই দুই প্রার্থীর অবস্থান কিন্তু লড়াইটাকে আরও অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছে। একদিকে আছেন ক্ষমতাধীন দলের শঙ্কর নস্কর। ওনার শক্তি হল দলের প্রতিষ্ঠিত নেটওয়ার্ক আর সংখ্যালঘু ভোট ব্যাংকের সমর্থন, কিন্তু দুর্নীতির অভিযোগ ওঠার একটা সম্ভাবনাও থেকেই যায়। আর অন্যদিকে চ্যালেঞ্জার হলেন বিধান পাড়ুই, একজন স্থানীয় সমাজকর্মী এবং তফসিলি জাতিভুক্ত নেতা, যিনি উন্নয়নের কথা বলছেন। কিন্তু উনার একটা দুর্বলতাও আছে, উনি সম্প্রতি দল পরিবর্তন করেছেন। এবার একদম চূড়ান্ত পর্যায়ে আসা যাক। একজন চ্যালেঞ্জারের প্রচার তো শুধু অভিযোগের উপর ভিত্তি করে চলতে পারে না, তাকে একটা বিকল্প শাসনের সুস্পষ্ট রূপরেখা বা ব্লুপ্রিন্ট মানুষের সামনে তুলে ধরতেই হবে। আর যখন কোনো দল শাসনের ব্লুপ্রিন্ট তৈরি করে, তখন তথ্যের সুরক্ষা আর ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টাও কিন্তু খুব জরুরি হয়ে ওঠে। ভারতে এখন ডেটা প্রোটেকশন আইন আছে। এর মূল কথাই হলো মানুষের ব্যক্তিগত তথ্য তার সম্মতি ছাড়া ব্যবহার করা যাবে না। এটা কিন্তু সুশাসনের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। সুতরাং একটা খুব জরুরি বিষয় হল সুস্পষ্ট প্রতিশ্রুতি দেওয়া, যেমন 1 বছরের মধ্যে 50 কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি করা হবে, 6 মাসের মধ্যে জরুরি বাঁধগুলো মেরামত করা হবে, একটা স্কিল ডেভেলপমেন্ট সেন্টার খুলে 5,000 কর্মসংস্থান তৈরি করা হবে। এই ধরনের নির্দিষ্ট এবং সময়বদ্ধ প্রতিশ্রুতি কিন্তু ভোটারদের আস্থা অর্জনে বিরাট সাহায্য করে। এগুলো নিছক ফাঁকা বুলি নয়, এগুলো একটা বিকল্প শাসনের সুস্পষ্ট পরিকল্পনা। শেষ পর্যন্ত ফলতার মানুষের সামনে প্রশ্নটা কিন্তু এটাই, তারা কি ক্ষমতাসীন দলের পুরনো অভিজ্ঞতার ওপর ভরসা রাখবেন, নাকি একজন নতুন চ্যালেঞ্জারের দেওয়া পরিবর্তনের রূপরেখাকে বিশ্বাস করবেন? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে প্রত্যেক ভোটারের ব্যক্তিগত অভিজ্ঞতা, তার আকাঙ্ক্ষা এবং তার বিশ্বাসের মধ্যে। আর এই সিদ্ধান্তই ফলতার ভবিষ্যৎ নির্ধারণ করবে। যদি আপনি একজন জনকেন্দ্রিক নেতা হয়ে আপনার নির্বাচনী এলাকাকে উন্নত করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে যোগাযোগ করুন, mgr@blueprintstrategies.ai এ ঠিকানায়, অথবা ফোন করুন 08042041602 নম্বরে। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।